নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ। কারণ রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চাললেন থালাপতি বিজয়, যা ভারতের ইতিহাসে এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। গত 10ই মে চেন্নাইয়ের মাটিতে দাঁড়িয়ে যখন জোসেফ বিজয় চন্দ্রশেখর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, তখন কি নরেন্দ্র মোদী বুঝতে পারছিলেন তার গদি এখন কতটা নড়বড়ে? আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন প্রিয় দর্শক, কারণ আজকে আপনারা জানতে পারবেন থালাপতির হুঙ্কারে ক্ষমতা হারানোর আশঙ্কায় কিভাবে কাঁপছে বিজেপি। আর থালাপতি বিজয় কি শপথ নিয়েছেন মুসলমানদের সম্মান রক্ষার্থে? ফিরে আসি শপথ অনুষ্ঠানে। এ কোনো সাধারণ শপথ নয়, এটি মোদির উগ্র হিন্দুত্ববাদের কফিনে শেষ পেরাক ঢুকে দেওয়ার মতো একটি দীর্ঘমেয়াদী নীল নকশা। আপনি কি জানেন মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম ভাষণে বিজয় কি হুঙ্কার দিয়েছেন? তিনি স্পষ্ট করে বলেছেন, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র, কোনো জোটসঙ্গী নয়, কোনো দিল্লির নির্দেশ নয়, ভারত চলবে এখন এক নতুন মডেলের ইশারায়। কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণটি কোথায় জানেন? বিজয় কেবল একজন সুপারস্টার নন, তিনি এখন ভারতের 200 মিলিয়ন মুসলিমের শেষ আশ্রয়ের নাম। যে ভারতে সংখ্যালঘুরা ভয়ে দিন কাটাতো, সেখানে কি এবার এক নতুন করে সূর্যোদয় হতে চলেছে? যে বিজয় নিজে রোজা রাখে, নামাজ পড়ে, সাম্প্রদায়িকতার বিষ দাঁতে ভেঙে দিয়েছেন, তিনিই সম্ভবত হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। আজ আমরা ফাঁস করব বিজয়ের সেই গোপন মাস্টার প্ল্যান, যা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ঘুমকে কেড়ে নিয়েছে। থালাপতি বিজয়ের এই জয় কোনো আকস্মিক ম্যাজিক নয়, এটি ছিল দীর্ঘ 15 বছরের এক ঠান্ডা এবং সুপরিকল্পিত মিশন। অনেকেই ভেবেছিলেন পর্দার নায়ক পর্দার আড়ালেই হয়তো হারিয়ে যাবেন, কিন্তু 2024 সালে তামিলাগা ভেতরি কাজাকাম বা টিভিকে গঠন করে বিজয় বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল গ্ল্যামারের পুতুল নন, তিনি এক অপরাজেয় যোদ্ধা। 234টি আসনের মধ্যে 107টি আসন দখল করে বিজয়ের এই উত্থান যেন 1977 সালের MGR এবং সেই কিংবদন্তির উত্থানকে আবারও হার মানিয়েছে। কিন্তু আসল চমক হলো তার অভিষেক ভাষণ। বিজয় নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেছেন। কেন জানেন? কারণ তিনি ভারতের কোটি কোটি বেকার যুবক, কৃষক আর নিপীড়িত মানুষের পালস বোঝেন। তিনি জানেন তামিলনাড়ু হবে একটি ধর্মনিরপেক্ষ, সাম্যবাদী ও সামাজিক ন্যায় বিচারের রাজ্য। তখন সেটি কেবল তামিলনাড়ুর সীমানার ভেতরেই আটকে থাকে না, এটি সরাসরি দিল্লির নরেন্দ্র মোদীর গুজরাট মডেলের বুকে এক অব্যর্থ বুলেট হিসেবে আঘাত করে। বিজয় প্রমাণ করলেন, ধর্মের নামে দেশ ভাগ না করে মানুষকে ভালোবেসেও তো ক্ষমতার শীর্ষে যাওয়া যায়। এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর বিষয়ে। নরেন্দ্র মোদীর ভারত মানেই যখন দাঙ্গা, CAA আর সাম্প্রদায়িক মেরুকরণ, সেখানে বিজয় নিয়ে এসেছেন এক অভাবনীয় শান্তির বার্তা। বিজয় নিজেই একজন খ্রিস্টান, কিন্তু তিনি কি কেবল নিজের ধর্মের পরিচয়ে বন্দী? না, বিজয় ঘোষণা করেছেন, আমি মন্দিরে যাই, গির্জায় যাই, মসজিদেও যাই, এটা আমার অধিকার। কিন্তু তিনি রমজানে তিনি যা করেন তা ভারতের কোনো তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতা করার সাহসও পায়নি। তিনি বলেন, মুসলিম ভাইদের সাথে বসে ইফতার করেছেন। সবচেয়ে বড় চমক হলো তিনি মসজিদে গিয়ে মাগরিবের নামাজও আদায় করেছেন। কল্পনা করুন তো, ভারতের আগামী প্রধানমন্ত্রী যদি এমন একজন মানুষ হন, যিনি সব ধর্মের মানুষের সঙ্গে একই কাতারে দাঁড়াতে পারেন, দাঁড়াতে সংকোচ না করেন, তবে কি আর মুসলমানদের মনে কোনো ভয় থাকবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিজয়ের এই মুসলিম বান্ধব এবং সর্বধর্মীয় ভাবমূর্তিতেই হবে 2029 সালের লোকসভা নির্বাচনে মোদির পরাজয়ের প্রধান কারণ। মোদি যেখানে বিভাজন করেন, বিজয় সেখানে মিলন ঘটান। ভারতের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, বিজয় যদি প্রধানমন্ত্রী হন, তবে কি সংখ্যালঘু মুসলমানদের সুদিন ফিরবে? উত্তরটা লুকিয়ে আছে বিজয়ের আদর্শে। বিজয় কেবল মুখে বলেন না, তিনি কাজেও বিশ্বাসী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনেই তো তিনি যুগান্তকারী ফাইলে সই করেছেন। সাধারণ মানুষের জন্য 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন করেছেন। এটি কেবল শুরু। বিজয়ের লক্ষ্য হল ভারতের 28টি রাজ্যেই এমন এক পরিবেশ তৈরি করা, যেখানে কোনো বিশেষ ধর্মের মানুষের উপর বুলডোজার চালানো হবে না, যেখানে টুপি পরা বা হিজাব পরা কোনো নাগরিককে বাঁকা চোখে দেখা হবে না। বিজয় চান এমন এক ভারত যেখানে সংবিধানই হবে শেষ কথা, যে ভারত হবে ধর্মনিরপেক্ষ, যেখানে থাকবে না কোনো ভয়ের সংস্কৃতি।
বিজয়ের এই অবস্থান ভারতের 200 মিলিয়ন মুসলমানের মনে এক নতুন স্বপ্নের জন্ম দিয়েছে। তারা এখন বিজয়ের মধ্যে মোদি পরবর্তী ভারতের এক পরম বন্ধুকে খুঁজে পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, বিজয় কি পারবেন দিল্লির সেই অহংকারী মসনদ টলাতে? বিজয়ের মাস্টার প্ল্যানটি ভালো করে লক্ষ্য করুন। তিনি ভারতের বিভিন্ন রাজ্যের সুপারস্টারদের একজোট করেছেন, যাদের বিপুল ফ্যান বেস আছে। সেই তরুণ শক্তিকে তিনি টিভিকের পতাকা তলে নিয়ে এসেছেন। বিজেপির 8টি সেল আর টাকা দিয়ে কেনা মিডিয়াকে বিজয় টেক্কা দিয়েছেন তার লাখ লাখ ভক্তের নিঃস্বার্থ ভালোবাসায়। 624 কোটি টাকার সম্পদ যার অ্যাকাউন্টে, তাকে কি বিজেপি টাকা দিয়ে কিনতে পারবে? কখনোই না। 10ই মে চেন্নাইয়ে সে আকাশচুম্বী বিজয় উৎসব বুঝিয়ে দিয়েছে, দক্ষিণের এই ঝড় এখন উত্তর ভারতকে তছনছ করতে প্রস্তুত। মোদি আর অমিত শাহ খুব ভালো করেই জানেন, বিজয় কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তিনি যখন কথা বলেন, কোটি কোটি মানুষের হৃদস্পন্দন বেড়ে যায়। তিনি যখন মসজিদে গিয়ে নামাজ পড়েন, তখন ভারতের অসাম্প্রদায়িক আত্মা আবারও জেগে ওঠে। বিজয় কেবল ধর্মীয় সম্প্রীতি নয়, বরং ভারতের অর্থনৈতিক বৈষম্য দূর করতেও এক বৈপ্লবিক মডেল হাজির করেছেন। নরেন্দ্র মোদীর শাসনামলে যেখানে গুটি কয়েক বড় কর্পোরেট গোষ্ঠীর হাতে ভারতের সম্পদ কুক্ষিগত হওয়ার অভিযোগ উঠেছে, সেখানে বিজয়ের অর্থনৈতিক দর্শন সরাসরি প্রান্তিক মানুষের পকেটে টাকা পৌঁছে দেওয়ার কথা বলে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা কোনো সস্তা জনপ্রিয়তা নয়, বরং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর এক সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। বিজয় মনে করেন, একটি দেশের জিডিপি কেবল কাগজে উন্নয়ন নয়, বরং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির এক অভাবনীয় নির্ভর। তিনি প্রস্তাব করেছেন এমন এক ট্যাক্স কাঠামো যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপর থেকে বোঝা কমিয়ে আনবে। বিজয়ের এই জনমুখী অর্থনীতি দিল্লির কর্পোরেট বান্ধব রাজনীতির ভিত্তিকে যেন কাঁপিয়ে দিয়েছে। ভারতের সাধারণ মানুষ যারা আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর বেকারত্বে পৃষ্ঠ, তারা বিজয়ের মধ্যে এমন এক নেতাকে খুঁজে পাচ্ছেন, যিনি দেশের সম্পদকে আদানি আম্বানির গুদাম থেকে বের করে সরাসরি সাধারণ কৃষকদের ঘরে পৌঁছে দেওয়ার হিম্মত রাখেন। এই অর্থনৈতিক সাম্যই হবে মোদির বিরুদ্ধে বিজয়ের সবচাইতে বড় হাতিয়ার। তাছাড়া দিল্লির সিংহাসন দখলে বিজয়ের সবচেয়ে শক্তিশালী তুরুপের তাস হল তার আঞ্চলিক স্বকীয়তা রক্ষা করার লড়াই। দীর্ঘকাল ধরে দিল্লি উত্তর ভারতের হিন্দি বলয়ের সংস্কৃতি ও ভাষা দক্ষিণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেই যে অভিযোগ রয়েছে, বিজয় সেখানে হয়ে উঠেছেন এক অপরাজেয় ঢাল। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভারত কেবল দিল্লির ইশারায় চলবে না, বরং প্রতিটি রাজ্যের ভাষা, সংস্কৃতি এবং অধিকার সমানভাবে সংরক্ষিত থাকবে। মোদির এক দেশ এক ভাষা এক দেশ এক নির্বাচন এর মতো কেন্দ্রীয় আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বিজয় এক শক্তিশালী ফেডারেল কাঠামোর ডাক দিয়েছেন। তিনি কেবল তামিলের নেতা নন, তিনি কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, এমনকি উত্তর ভারতের শোষিত রাজ্যগুলোর মানুষের কাছেও পৌঁছে দিয়েছেন এই বার্তা। বৈচিত্র্যের মধ্যেই ভারতের আসল শক্তি। বিজয়ের এই অবস্থান ভারতের রাজনৈতিক মানচিত্রকে ওলটপালট করে দিয়েছে। যখন উত্তর ভারতের তরুণরা দেখছে দক্ষিণে একজন নেতা কেবল নিজের ভাষা নয়, বরং গোটা ভারতের গণতান্ত্রিক কাঠামোর দিল্লির কবজা থেকে মুক্ত হতে করেছেন, তখন তারাও মোদির ম্যাজিক ছেড়ে বিজয়ের ধর্মনিরপেক্ষ ও বৈচিত্র্যময় পতাকা তলে জড়ো হতে শুরু করেছে। এই আঞ্চলিক বিপ্লবী বিজয়কে সোজা দিল্লির লাল কেল্লায় পৌঁছে দেবে। 2025 সালে নিজের এক সমাবেশে অসংখ্য মানুষ পদদলিত হওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় বিজয় প্রমাণ করেছেন তিনি ভিন্ন ধাতুতে গড়া। দায় এড়িয়ে না গিয়ে তিনি প্রকাশ্যে ভুল স্বীকার করে জবাবদিহিতার যে নজির গড়েছেন, তা বর্তমানের অহংকারী রাজনীতির সম্পূর্ণ বিপরীত। এই সততা এবং মানবিকতাই তাকে ভারতের কোটি কোটি মানুষের হৃদয়ে মোদির বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় দর্শক, আঞ্চলিক রাজনীতিতে বিজয়ের শুরুটা হলো স্বপ্নের মতো। তামিলনাড়ু জয় কেবল শুরু, লক্ষ্য এবার দিল্লির লালকেল্লা। ভারত কি তৈরি করবে এমন একজন প্রধানমন্ত্রী, যিনি একই সাথে আধুনিক, সাহসী এবং প্রকৃত অর্থেই ধর্মনিরপেক্ষ? আপনার কি মনে হয়, থালাপতি বিজয় কি পারবেন মোদির সাহর সেই অপরাজেয় দুর্গটা ভেঙে দিতে? বিজয় যদি প্রধানমন্ত্রী হন, তবে কি ভারত আবার সেই পুরনো ভ্রাতৃত্ব আর সম্প্রীতির ছায়ায় ফিরতে পারবে? মুসলমানদের মনে কি আর কোনো ভয় থাকবে না?
আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে দক্ষিণ এশিয়ার পরিবর্তনের সময় যেন ঘনিয়ে এসেছে। মোদির হিন্দুত্ববাদের পতন ঘটবে আর ভারতের মাটিতে উড়বে ধর্মনিরপেক্ষতার পতাকা।